নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে মীন রাশির 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যেগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কোন জায়গায় এই 2025 সাল আপনাদের ক্ষেত্রে সব থেকে পজিটিভ থাকছে এবং কোন ব্যাপারটা একটু সাবধান হতে হবে তা নিয়ে একটা চুলছেড়া বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। দেখুন, আমরা জীবনে ইউনিভার্সের একটা অংশ। তা আমরা জীবনে কতটা উন্নতি করতে পারবো যখন আমরা এই সচ্চিত আনন্দ অর্থাৎ সত্যের যখন অনুসন্ধান বা সত্যের যখন মুখোমুখি হতে পারবো, তখনই কিন্তু জীবনে আমরা কিন্তু প্রকৃত সুখের অনুসন্ধান করতে পারবো। তাই প্রকৃত সুখকে লাভ করতে গেলে স্পিরিচুয়ালিটির মাধ্যমে, এই স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র যে ঈশ্বর সাধনা তা নয়, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ ইট ইজ দেখতে পারার ক্ষমতা, প্রতিটা মানুষ, প্রতিটা ঘটনা, প্রতিটা বিষয়কে অ্যাজ ইট ইজ দেখাই হচ্ছে প্রকৃত স্পিরিচুয়ালিটি। ঈশ্বর সাধনা আপনাকে জীবনে প্রকৃত স্পিরিচুয়ালিটি বা অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে বৃদ্ধি করায়। অনেক অনেক মানুষ স্পিরিচুয়ালিটি মানে শুধু মাত্র ওই অন্ধত্ব কিছু বিশ্বাসকে মনে করে, কিন্তু প্রকৃতভাবে প্রকৃত স্পিরিচুয়ালিটি কিন্তু মানুষকে কখনো মুক্ত তাকে নষ্ট করে না, কখনো বদ্ধ করে না, সবসময় মানুষকে মুক্ত করে, তাকে নতুন করে ভাবনার সুযোগ প্রদান করে। মানুষ তার নিজেকে কোশ্চেন করার, জানার, চেনার সুযোগ কিন্তু পায় স্পিরিচুয়ালিটির মাধ্যমে। তাই আপনি জীবনে প্রকৃত উন্নতি করতে গেলে আপনাকে ভাবতে হবে যে আপনার জীবনে কোন জায়গাটা আপনার ক্ষেত্রে পজিটিভ করা দরকার। তো যাই হোক, আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব 2025 সালের মীন রাশির 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। প্রথমেই দেখুন, মীন রাশিকে 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত এত দিক থেকে চাপ খেতে হয়েছে। টোটাল 2024 সালে এক তো মীন রাশির সাড়ে প্রভাব, তার উপর আপনাদের রাহুকেতু লগ্ন সপ্তমের প্রভাব, দুটো দিক থেকে সাঁড়াশি আক্রমণ। আপনাদের লাইফে যে লেভেলের সমস্যা গেছে সেটা কিন্তু আপনারা কাউকে কখনো ফিল করাতে পারবেন না। এক তো সাড়ে যন্ত্রণা, কি হবে, টেনশন, চিন্তা, ঘুমের ডিস্টারবেন্স, তার উপর আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতু লগ্ন সপ্তমের অবস্থান বা রাশি সপ্তমের অবস্থান আপনার মনের মধ্যে ইলিউশন, ভুলভাল চিন্তাভাবনা, বিবাহিত লাইফে সমস্যা, পাবলিক ডিলিংসের সমস্যা এবং লোকের সঙ্গে একটা সার্বিক পর্যায়ে ভুল বোঝাবুঝির জায়গা এবং শরীর যেন আপনার খুব একটা পারমিট করছে না, এমন একটা সমস্যার মধ্যে কিন্তু আপনাকে ফেলেছিল। এই যে জায়গাগুলো 2024 সাল এত সমস্যার মধ্যে আপনারা পার করেছেন, তো আপনার মনে হচ্ছে যে সত্যি কি আমার ভালো সময় আসবে, সত্যি কি আমার কিছু ভালো হবে? কি বলছেন আপনি? কোথায় ভালো হবে? কি দেখে বলছেন আপনার ভালো হবে? তো আপনাদের ক্ষেত্রে সেই ভালো হওয়ার জায়গাটা যেন আস্তে আস্তে যেন মনে হচ্ছে যেন ফিকে হয়ে রয়েছে, ভালো হওয়ার যেন কোনো জায়গাই নাই, এমন একটা পর্যায়ে কিন্তু 2024 সাল আপনার জীবনে দিয়েছে। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে সাড়ে যন্ত্রণা, যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রে রাহুকেতু সংক্রান্ত যন্ত্রণা, দুটো দিক থেকে এত যন্ত্রণায় আপনারা জর্জরিত হয়েছিলেন, তো আপনার মনে হচ্ছে না যে জীবনে ভালো কিছু হতে পারে। আপনার মনের মধ্যে দুঃখ, আপনার মনের মধ্যে ডিপ্রেশন, আপনি যা কিছু এক্সপেকটেশন করেছিলেন সেই জায়গা থেকে কিছু ডিস্টারবেন্স আপনার লাইফে তৈরি করেছে। আপনাকে ছোটখাটো ব্যাপারে আপনি বেশি ওভার থিঙ্কিং আপনাকে লাইফে এত সমস্যার মধ্যে ফেলেছে যা কিন্তু বলার কথা নয়। তাই এই 2025 সালে সার্বিকভাবে আমি আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, পরিবার, অর্থ, ব্যয়, কেরিয়ার লাইফ, রিলেশনশিপ, সব দিকগুলো যতটা সম্ভব আমি পারছি তুলে ধরার চেষ্টা করব, এবং কোন জায়গাটা সব থেকে পজিটিভ রয়েছে এবং কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ রয়েছে সেই জায়গাটাও কিন্তু আপনাদের কাছে সার্বিকভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই প্রথম আলোচনায় চলে যাই। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশির ক্ষেত্রে বলতে গেলে 2025 সালের স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনাদের প্রথমার্ধে যেহেতু রাহু লগ্নে বা রাশিতে অবস্থান করছে, যাদের মীন লগ্ন বা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু বছরের প্রথমার্ধে মোটামুটি মে মাস পর্যন্ত রাহু কিন্তু লগ্নেই বা রাশিতে থাকছে। তার জন্য আপনাদের মধ্যে একটু শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, মনের মধ্যে টেনশন, চিন্তা, কি হয় একটা ভাব। যদিও কিন্তু 2025 সাল আপনাদের মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা ভাগ্যের সার্বিক উন্নতি বা অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার এই বছর অনেকটাই কিন্তু হেল্প করার চেষ্টা করবে। এখানে আপনার জীবনে সার্বিক একটা স্বাস্থ্য লাভ করার একটা সুযোগ সুবিধা
আপনাকে কিন্তু প্রদান করবে। আপনার জীবনে যে সমস্ত স্বাস্থ্য নিয়ে আপনি ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছিলেন, কিছুতেই শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না, সেই জায়গাটা ঠিক বছরের দ্বিতীয়ার্ধে আপনার শারীরিক সমস্যার নির্মূল হবে। মানসিক চাপ বা মানসিক সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি হবেন এবং অন্যদিক থেকে আপনার ডিপ্রেশন থেকে মুক্তি হবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি ক্রিয়েট করবে। আপনার যেই দিক থেকে সার্বিকভাবে আপনার শরীর মন মানসিকতা কোনো কিছু যেন ভালো যাচ্ছিল না, সেই জায়গাটা বছরের দ্বিতীয়ার্ধের পর থেকে রাহু কেতু যখনই গোচর করে যাবে, তখনই কিন্তু আপনার এই যে অস্থিরতার জায়গাটা, এই অস্থিরতার জায়গাটা কিন্তু আপনার জীবন থেকে সর্বাত্মকভাবে কিন্তু সরে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কেননা রাহু কিন্তু আপনার লগ্ন বা রাশির প্রভাব মুক্ত হয়ে দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে। আপনার শারীরিক বিভিন্ন সমস্যা আপনার নির্মূল করবে। আপনার ভুল দেখার প্রবণতা, ভুল ভাবার প্রবণতা, অত্যন্ত যে বেশি টেনশন চিন্তা, সেই জায়গাটা আপনার সরে যাবে। আপনার যেন কোনো কিছুতেই ভালো লাগছে না, সব কিছুর মধ্যেই একটা অস্থিরতা, সন্তানের দিক থেকে, নিজের রিলেশনশিপের দিক থেকে, নিজের ভাগ্যের দিক থেকে। সেই জন্য আপনার সার্বিক কথা ভাবনা চিন্তা করে আপনার শারীরিক যে বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করছিল 2025 সালে, সেই শারীরিক কমপ্লিকেশনটা আপনার জীবন থেকে অনেকটাই চলে যাবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি কিন্তু তৈরি করবে। যেহেতু এক্ষেত্রে বলতে গেলে প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি ব্যাপার কিন্তু তৈরি করে দেবে এবং আপনার শারীরিক অনেক সমস্যার কিন্তু নির্মূল করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের দিক থেকে বছরের প্রথমার্ধে সম্পর্কের জায়গায় কিছুটা ডিস্টারবেন্স, বিবাহিত জীবনে কিছুটা সমস্যা আপনাদের কিন্তু ক্রিয়েট করতে পারে। যেহেতু আপনার এখানে সপ্তম ভাবে কেতু রয়েছে, পাবলিক ডিলিংসের সমস্যা, বিবাহিত জীবনে একটু ভুল বোঝাবুঝির মতো অবস্থা তৈরি করছে। লাইফ পার্টনারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির মতো অবস্থা কিন্তু তৈরি করছে, যেখানে হয়তো লাইফ পার্টনার আপনার জায়গাটা বুঝতে চাইছে না। এই নিয়ে কিছুটা সমস্যা কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করছে। ঠিক আছে, তাই বছরের প্রথমার্ধে আপনার সম্পর্ক সংক্রান্ত কিছুটা ডিস্টারবেন্স, বিবাহিত জীবনে কিছুটা সমস্যা, পাবলিক ডিলিংসের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা রয়েছে। কিন্তু বছরের ঠিক দ্বিতীয়ার্ধে যখনই রাহু কিন্তু সরে যাবে, তখন সম্পর্কের জায়গায় সার্বিক ঝামেলা কিন্তু সরে যাবে। সার্বিক ঝামেলা থেকে কিন্তু আপনি অনেকটা মুক্তি পাবেন এবং আপনার বিবাহিত জীবনের সমস্যা বা বৈবাহিক সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝির জায়গাটা বা বিবাহিত জীবনে যে তৃতীয় কোনো ব্যক্তিকে থেকে বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য আপনার যে বিবাহিত জীবনে বিভিন্ন ডিস্টারবেন্স যাদের ক্রিয়েট করছিল, সেই জায়গাটা সার্বিকভাবে সরে যাবে এবং না চাইলেও যে লাইফ পার্টনারের থেকে যে আপনারা দূরে ছিলেন, সেটা হয়তো ফিজিক্যালভাবে হোক বা মানসিকভাবে হোক, যাই হোক, সেই যে দূরত্ব ক্রিয়েট করছিল, সেই দূরত্বটা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু সরে যাবে 2025-এর দ্বিতীয়ার্ধের পর থেকে। তাই প্রথমার্ধের জায়গাটাকে একটু সাবধান থাকবেন যতদিন রাহু কেতু লগ্ন সপ্তমে রয়েছে। তাই স্বাস্থ্যের ব্যাপার বলতে গেলে আপনাকে প্রথমার্ধে স্বাস্থ্যের ব্যাপারে এবং সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হতে হবে, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যেরও অনেক উন্নতি হবে এবং সম্পর্কের জায়গাটা, পাবলিক ডিলিংসের জায়গাটা, ব্যবসার জায়গাটা, অনেক দিক থেকে আপনার অনেক উন্নতি কিন্তু আসছে। নেক্সট নাম্বার 3 যেটা বলবো, পরিবার। 14ই মের পর থেকে আপনার পারিবারিক দিক থেকে আপনার জীবনের সার্বিক ঝামেলা নির্মূল করবে। কেননা বৃহস্পতিদেব আপনার লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি হয়ে যেহেতু চতুর্থ ভাব দিয়ে পাশ করবে, তাই আপনার জীবনে পরিবার কেন্দ্রিক সার্বিক সমস্যা থেকে আপনার কিন্তু মুক্তি ঘটবে এবং আপনার মায়ের শারীরিক সমস্যা থাকলে সেটা সরে যাবে। আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে বা কোনো রকম সম্পত্তি করার দিক থেকে, বাড়ি করার দিক থেকে, গাড়ি করার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত ব্যাপারে আপনার অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু বৃহস্পতি প্রদান করে এবং আপনার যেহেতু 4th হাউস আমরা জানি মানসিকতাকে কিছুটা কন্ট্রোল করে, তাই পারিবারিক শান্তি যখন আপনার আসবে, তখন কি হবে? আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি হবে। আপনার মানসিকতা বা ইমোশনাল যে ডিসব্যালেন্স অবস্থা যেটা ছিল, সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে সরে যাচ্ছে। তো এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার, মা, আপনার মন মানসিকতা, আপনার সম্পত্তি, আপনার কোনো কিছু করার দিক থেকে আপনাকে এখানে 2025 সালে অনেকটাই কিন্তু হেল্প করছে। নেক্সট নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে কর্মের জায়গা। বছরের প্রথমার্ধে বৃহস্পতিদেব যেহেতু এখানে 3rd হাউসে অবস্থান করছে, তাই কর্মের প্রচুর যোগাযোগ কিন্তু তৈরি করবে। কর্মের জন্য অনেক কথাবার্তা হওয়া, অনেক যোগাযোগ ক্রিয়েট করা, অর্থাৎ কর্মপ্রাপ্তির জন্য বা ভালো কোনো কর্মপ্রাপ্তির জন্য বা ভালো কোনো কর্ম পরিবর্তনের জন্য আপনার অনেক যোগাযোগ আসবে এবং বছরের দ্বিতীয়ার্ধে সেই যোগাযোগগুলোর থেকে আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মে উন্নতি হতে পারে, কর্মে পরিবর্তন হতে পারে, যেই কর্ম পরিবর্তন আপনার ক্ষেত্রে শুভ হবে। একটু পরিশ্রমের মাধ্যমে, একটু প্রচেষ্টা রাখলে
একটু ডিসিপ্লিন বা অর্গানাইজ হতে চললে, যেহেতু দশম ভাবের দৃষ্টি পড়ছে শনির, তাই আপনাকে কিন্তু একটু যদি পরিশ্রম করেন, একটু যদি চেষ্টা করেন, তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে শনিদেব আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে। কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই একটু চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি চেষ্টা লড়াই না করেন তাহলে কিন্তু যে পজিটিভ ব্যাপারটা বললাম, সেই পজিটিভ ব্যাপারটা কিন্তু অনেকটাই আপনাদের জীবন থেকে চলে যেতে পারে। তাই আপনাকে কিন্তু যে কোনো কাজের জায়গায় একটু বেশি পরিশ্রম বা চেষ্টা, একটু লড়াই আপনাকে কিন্তু করতে হবে। তাহলে কিন্তু কর্মের জায়গায় অনেক উন্নতি কিন্তু দেখতে পাবেন। এবং আপনাকে একটু ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলতে হবে। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই চেষ্টা করুন, কেননা দশম ভাবে আপনাদের লগ্নপতি বা রাশিপতি কিন্তু দশম ভাবকে প্রভাবিত করছে সেই জন্য গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার ক্ষেত্রে। এবং অলরেডি দ্বিতীয়ার্ধে আমরা রাহুকে কিন্তু দ্বাদশ ভাবে পাবো। তাই যারা বিদেশে যারা যেতে চাইছেন বা বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে রাহু আপনাদের জীবনে একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। অন্যদিক থেকে এই যে বৃহস্পতিদেব যেহেতু 4th হাউসে থাকবে দ্বিতীয়ার্ধের পর থেকে, তাই এখানে 4th হাউসে বৃহস্পতিদেব আপনার জীবনে আপনার টিচিং প্রফেশন, কোনো লিডিং প্রফেশন, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে, ধার্মিক কোনো কাজে, ব্যাংকিং কোনো সেক্টরে, বড় কোনো ব্যবসায়, যে সমস্ত কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু এখানে সার্বিকভাবে কর্মের দিক থেকে একটা সার্বিক উন্নতি 2025 সালে কিন্তু খেয়াল করবেন। 25 সালে কর্মের উন্নতির একটা সার্বিক যোগ বিশেষ করে মেয়ের পর থেকে আপনারা কিন্তু অনেকটাই দেখতে পাবেন। নাম্বার 5 যেটা বলবো আয়ের দিক থেকে, বছরের দ্বিতীয়ার্ধের পর থেকে এখানে কিন্তু আপনার প্রচুর আয় বৃদ্ধি পাবে, কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু লড়াই করতে হবে, একটু নিজেকে খাটতে হবে এবং নিজের সার্বিক জায়গাগুলোকে একটু দেখে শুনে কিন্তু আপনাকে পরিশ্রম করতে, শুধু চোখ বুজে পরিশ্রম করলে হবে না। মঙ্গলের বছর হওয়ার জন্য যেহেতু দ্বিতীয় পতি এবং আপনাদের নবম পতির বছর, তাই এই বছর আপনার আয়ের বা আপনার জীবনে অর্থপ্রাপ্তি বা জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার অনেক সুযোগ কিন্তু আপনাকে 2025 করে দেবে এবং আপনার ভাগ্যেরও সার্বিক উন্নতি কিন্তু এই বছরে করাবে। অন্যদিক থেকে ব্যয়ের কথা বলতে গেলে 2025 সালে যেমন আপনার প্রচুর আয়ও হবে, তেমন কিন্তু আনএক্সপেক্টেড কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে বা আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা হসপিটাল রিলেটেড খরচ বা চিকিৎসা খাতে কিছুটা খরচ আপনার কিন্তু বাড়তে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। তার জন্য কিন্তু রাহুর একটু পুজো পাঠ আপনাকে করতে হবে বা যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ করার ব্যাপারে সাবধান হতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো জায়গায় দুম করে অর্থ বিনিয়োগ করবেন না, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা বিপজ্জনক হতে পারে। যেহেতু এখানে দ্বাদশ ভাবে রাহু থাকছে, ঠিক সেকেন্ড অর্ধে এতদিন ধরে লগ্ন বা রাশিকে যেইভাবে আপনার মানসিক চাপ ছিল সেই জায়গার চাপটা কিন্তু মানসিকতার দিকে চাপটা চলে যাচ্ছে, কিন্তু আপনার ব্যয়ের জায়গায় যে জায়গাটা সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে, নাহলে কিন্তু খরচ খরচা অত্যন্তভাবে বেড়ে যেতে পারে। খরচের ব্যাপারে আনএক্সপেক্টেড খরচ কিন্তু আপনাকে সাবধান হতে হবে। নিজের চাহিদাকে একটু কন্ট্রোল করতে হবে, নিজস্ব ডিজায়ারকে একটু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু অত্যন্তভাবে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো শত্রুতার ব্যাপারে। দেখুন, দ্বিতীয়ার্ধে এখানে সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে চলে যাচ্ছে কেতু, তাই সপ্তম ভাবে কেতু কিন্তু আপনার বিবাহিত জীবনে অনেক ডিস্টারবেন্স, পাবলিক ডিলিং সংক্রান্ত অনেক সমস্যা ক্রিয়েট করছিল, ব্যবসার দিক থেকে সমস্যা ক্রিয়েট করছে। কিন্তু যখনই ষষ্ঠ ভাবে কেতু চলে যাবে তখন আপনার খুব গোপন শত্রুতার একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। অনেক মানুষ কিন্তু গোপনে আপনাকে বাঁশ দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য নিজের পরিকল্পনার কথা কিন্তু এই 2025 কাউকে বলবেন না, কেননা আপনার কেতু কিন্তু সেকেন্ড আর্ধের পর থেকে এখানে 6th হাউসে থাকছে। তাই আপনার নিজের পরিকল্পনার ব্যাপারে আগে পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করুন, তারপর কথা বলবেন। মুখ খুলবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এবং আপনাকে সেই ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ার্ধে এখানে কেতু অবস্থান করবে ষষ্ঠভাবে, তাই আপনাকে কিন্তু শত্রুতা, বিশেষ করে গোপন শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। বা কিছু লো লেভেলের মানুষ কিন্তু আপনার জীবনে বিনা কারণে একটা বাধা বিপত্তি তৈরি করবে, এই ব্যাপারে একটু সাবধান হবেন। নাম্বার 8 যেটা বলবো, আপনার এই 2025 সালে শনির রাশি বা লগ্নে আপনার অবস্থান করছে মোটামুটি ভাবে 29 মার্চের পর থেকে। তো সেই জন্য রাশির এক্সপেক্টে আপনাদের ক্ষেত্রে কিন্তু 7.5 সেকেন্ড পেজ শুরু হবে। তাই ফার্স্টে যে আপনার যে ব্যয় সংক্রান্ত সমস্যা ছিল শনি, কিন্তু সেইটা আপনার ব্যয় সংক্রান্ত সমস্যাটা কেটে যাচ্ছে। কিন্তু শনি কিন্তু আপনাকে একটু বেশি ওভার থিঙ্কিং করার, একটা কিছু ঘটনা ঘটলো সেই ব্যাপার নিয়ে চিন্তা করছেন তো করছেন, তবে রাহুর থাকার জন্য যে ইলিউশন তৈরি করছিল, ভুল বোঝাবুঝি তৈরি করছিল, সেটা কিন্তু করবে না। শনি থাকলে কি সমস্যাটা হবে, আপনি বেশি হয়তো পরিশ্রম করছেন, বেশি খাটছেন, একই জিনিস নিয়ে কথা বলছেন, বা একই সামান্য একটা জিনিস হয়তো ঘটেছে সেটা নিয়ে ভাবতে 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 আপনি তিল থেকে তাল করে ফেললেন। এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করতে পারে এখানে রাশিতে শনি থাকার জন্য।
তো এখানে 7.5 সেকেন্ড ফেজ আপনাকে কিন্তু একটু ডিপ্রেশন, সবসময় একটু বেশি চিন্তা। কিসের এত চিন্তা? কোনো চিন্তা নেই। যদি খুব ভালোভাবে ভাবেন যে কি কারণে আপনি এত চিন্তা করছেন, দেখবেন চিন্তার কোনো কারণে খুঁজে পাবেন না, কিন্তু তবুও আপনি ভাবছেন, তবুও আপনি টেনশন করছেন, তবুও আপনার ঘুম হচ্ছে না। ঠিক আছে, একটু অস্থিরতা, একাকিত্ব, সবাই রয়েছে হয়তো আপনার সাথে, কিন্তু তবুও আপনি একাকিত্ব, সবার সঙ্গে থেকেও আপনি একটা একাকিত্ব ফিল করছেন। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। এবং আপনার দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, আর্টারিসের কোনো ব্যথা বেদনা বাড়তে পারে, বা কিছুটা বেশি টেনশন করলে অনেক সময় ঘুমের একটা সমস্যা আসতে পারে। তো এই জন্য শনির জন্য অ্যাকচুয়ালি আপনাকে সাবধান হতে হবে লগ্ন বা রাশিতে। যদিও কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি, তাই আপনার অর্থও দেবে, কিছুটা ব্যয়ও করাবে, কিন্তু কিছুটা একাকিত্বের মধ্যে আপনাকে ফিল করানোর চেষ্টা করবে। তাই এই একাকিত্ব জায়গাটা কাটাতে গেলে আপনাকে একটু নিজের পরিবারের মেম্বারের সঙ্গে আপনার ইমোশনাল যে ব্যাপারগুলো, যে ভাবগুলো, সেটাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, নিজের লাইফ পার্টনার হোক, নিজের ছেলে হোক, নিজের সন্তান হোক, যাই হোক, তাদের সঙ্গে নিজের সঙ্গে একটু কথা বলতে হবে, একটু একাকিত্ব ব্যাপারটাকে কাটাতে হবে, এবং ওভার থিঙ্কিং ব্যাপারকে কাটানোর জন্য একটু স্পিরিচুয়ালিটির পদক্ষেপ নিতে হবে, মানে মেডিটেশন, যোগ ব্যায়াম। ঠিক আছে, অত টেনশন করবেন না। তো কিসের টেনশন? কোনো টেনশন নেই। ভাবনা এত একটা সামান্য সমস্যা থেকে এত বেশি ভাবতে যাবে না, বেশি ভাবলেই সমস্যা। একটু বডি ওয়ার্ক করুন, দেখবেন অনেক সময় কিছুই কাজ করছেন না, একই জায়গায় বসে বসে ভাবছেন কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, আলটিমেট কোনো দরকার নেই। এই যে ওভার থিঙ্কিং ব্যাপার থেকে একটু সরে আসুন। যা হবে ঈশ্বর যা করবে আপনার ভালোর জন্য করবে, অত টেনশন করার কিচ্ছু নেই। ঠিক আছে, এই ব্যাপারটা। এই জায়গাটাকে বাঁচাতে গেলে কি করতে হবে? আপনাকে বাড়ির বাচ্চারে চন্দ্রের অবস্থানকে ঠিক করতে হবে, ওনাকে প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে হবে, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। শিব ঠাকুরের যে মন্ত্র, ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মামৃতাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মামৃতাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মামৃতাৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন। প্রতি সোমবার শিবলিঙ্গে ডেফিনেটলি অভিষেক করাবেন। দুধ, দই, ঘি, মধু, চিনি এত কিছু না পারলে কমসে কম দুধ, চিনি দেবেন। যদি মধু, ঘি থাকে ভালো, আর যদি দই না পান তো গঙ্গা জল দিতে পারেন তার পরিবর্তে। বোঝা গেল কি বললাম? তবে শিবলিঙ্গ অভিষেক করালে আপনার মানসিক যে চাপটা থাকছে সেটা অনেকটা অনেকটা কেটে যাবে। ঠিক আছে, সেখান থেকে একটা মুক্তি পাবেন। তো 7:30 সময় ব্যাপারটা কি হয় বলুন তো, মানুষ না খুব ব্যাপারে, একটা সামান্য ব্যাপারে ভাবতে থাকে। তো এই ভাবনা চিন্তাকে এত বেশি না করে আপনি আপনার কাজের ব্যাপারে ফোকাস করুন, ফলের ব্যাপারে তো ফোকাস করার দরকার নেই। কি হবে দেখা যাবে, আপনি আপনার কাজ করুন না, এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। একটু যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, চোখ বুঝে পদ্মাসনে বসে ঈশ্বরের নাম স্মরণ করে বসে থাকুন, যে ঈশ্বর আপনার জীবনে যা কিছু করবে ভালো কিছু করবেন। একটু পজিটিভ কথা বলুন, যে আপনি জীবনে অনেক কিছু করেছেন। কোনো প্রাকৃতিক কোনো দৃশ্যকে অনুভব করুন বা ফিল করার চেষ্টা করুন চোখ বুঝে। ঠিক আছে, একটু মুন মেডিটেশন করতে পারেন, সান মেডিটেশন করতে পারেন। ঠিক আছে, নতুন যখন সূর্যালোক যখন উঠবে, সূর্যের যখন উদয় হবে সকালে, সূর্যের সামনে বসে আপনি কিন্তু সান মেডিটেশন করতে পারেন। আর প্রচুর পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমি দেখেছি, অনেক মানুষকে করতে বলেছি, ব্যাপারটা অনেক উপকৃত হয়েছেন, আমি দেখেছি। তো আপনাদের মেন সমস্যা কি হয়, মীন রাশি বা লগ্নের মানুষেরা একই জায়গায় ঘুরতে থাকে। আপনারা খুব বেশি ভালো মানুষ, আপনারা খুব বেশি বোঝা পালন করতে গিয়ে উঠতে আপনারা নিজেদের জায়গাটা না অনেক সময় বুঝে হয়ে ওঠা হয় না। সবার কথা ভাবেন, কিন্তু নিজের যে মানসিক শান্তিটা কিভাবে পাবেন তার কথা ভাবতে পার ভুলে যান। তো এইটা করলে তো আপনার হবে না। আপনার আগে তো আপনাকে নিজেকে সময় দিতে হবে, আপনি আগে নিজে মানসিকভাবে আপনাকে স্টেবল হতে হবে, তাই তো? তো তারপর তো আপনি তো সবার জন্য উন্নতি করতে পারবেন। আগেই যদি নিজে থেকে মানসিকভাবে অস্থির হয়ে থাকেন, এবং এই একাকিত্ব জায়গাটাকে আপনাকে কাটাতে হবে। ঠিক আছে, টেনশন জায়গাটাকে কাটাতে হবে, ভুল দেখার প্রবণতাকে আপনাকে বন্ধ করতে হবে, এক জায়গায় পড়ে থাকার ব্যাপারটা থেকে সরে আসতে হবে। একটু যৌথভাবে কাজ করুন, অত টেনশনের কি আছে, কোনো ব্যাপার না। এবং প্রতি শনিবারে পুজো দিন, শনি মন্দিরে পুজো অবশ্যই দেবেন, নিরামিষ খাবেন। ঠিক আছে, তবে রাহু যে মাইন্ডে আপনার যে লেভেলের ইলিউশন তৈরি করছিল, যে ভুল দেখার প্রবণতা তৈরি করছিল, যে অস্থিরতা তৈরি করছিল, যে ডিজায়ার তৈরি করছিল, যেই একটা আপনাকে সবসময় একটা পাজেল করে দিচ্ছিল, শনি কিন্তু আপনাকে পাজেল করবে না, শনি কিন্তু আপনাকে কাজ করাবে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যাবে আপনি এত কাজ করছেন, করতে 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 রেস্ট যে নিতে হবে সেটা আপনি ভুলে যাবেন। একই কাজ বারে বারে করছেন, পরিশ্রম করতে 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 আপনি যে রেস্ট যে নিতে হবে সেই রেস্ট নেওয়ার ব্যাপারটার কথা ভুলে যাবেন। এবং আপনি হয়তো একই কাজ বারে বারে করছেন, একই চিন্তা বারে বারে করছেন, একই কথা বারে বারে বলছেন, অর্থাৎ আপনাকে সেই চক্রাকারে ঘোরাতে থাকবে।
তো এই যে আপনার থট প্রসেসের মধ্যে ক্রমাগতভাবে রিপিটেশন যে থট, সেই জায়গাটা থেকে একটু সরে আসতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু একটু আপনার একাকিত্বের মধ্যে পড়ে যাওয়া, কাউকে বিশ্বাস করতে পারছেন না, কি হবে জীবনে, এই ধরনের একটা ব্যাপার। এগুলোকে অত ভাববে না, ঈশ্বরের উপর সঁপে দিয়ে নিজে ভালো থাকুন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 9, সেটা হচ্ছে আপনার এখানে বৃহস্পতির ক্ষেত্রে বলতে গেলে দ্বিতীয়ার্ধে কিন্তু বৃহস্পতি আপনার 4th হাউসে চলে যাবে। তো 4th হাউসে বৃহস্পতি আপনার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, কেননা বৃহস্পতির এই অবস্থান আপনাদের জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে জীবনে অনেকটাই হেল্প করবে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে জীবনে অনেক বাধা বিপত্তি, দুশ্চিন্তার ব্যাপার থেকে আপনাকে জীবনে অনেকটা সরিয়ে নিয়ে আসবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে পরিবার কেন্দ্রে মানে কেন্দ্রস্থানে আপনার লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতির অবস্থান আপনার পারিবারিক সার্বিক জায়গাটাকে আপনাকে কিন্তু অনেকটা ভালো করবে। পারিবারিক যে দুশ্চিন্তার জায়গাটা আপনার জীবন থেকে কিন্তু অনেকটা সরিয়ে দেবে, ঠিক আছে? এবং আপনার জীবনের ঝামেলা থেকে নির্মূল করবে, কর্মের উন্নতি করাবে, আপনার সঠিক কাজে ইনভেস্ট প্রদানে হেল্প করবে। তাই এই 2025 সালে আপনার নিজের লগ্নপতি বা রাশিপতির এখানে আলটিমেটলি লগ্নপতি বা রাশিপতি 4th হাউসে অবস্থান, কেন্দ্রস্থানে অবস্থান আপনার একটা মানসিক শান্তি, আপনার পারিবারিক দিক থেকে অনেক উন্নতি, আপনার প্রফেশনাল উন্নতি। তাই এই দ্বিতীয়ার্ধে আপনার বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো তৃতীয়ভাবে ছিল হচ্ছে থাকবে হচ্ছে 14ই মে পর্যন্ত, তারপর কিন্তু 14ই মের পর থেকে মোটামুটি বছরের দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু বৃহস্পতি দেবকে আমরা চতুর্থভাবে পাবেন বলে কিন্তু অনেক দিক থেকে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। বোঝা গেল? তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তবে হ্যাঁ, আমি সার্বিকভাবে আপনার বৃহস্পতি বা শনি থেকে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাতে কতটা পজিটিভ রয়েছে। যদি বাচ্চাতে গ্রহগুলোর অবস্থান একটু পজিটিভ থাকে, তাহলে বৃহস্পতি বা শনি থেকে যে পজিটিভ কথাগুলো আমি বলছি সেই পজিটিভ ব্যাপারটা আপনি বেশি পাবেন। কিন্তু সেই পজিটিভটা আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে সেটা নির্ভর করবে আপনার এই বাচ্চাতে গ্রহগুলো কতটা স্ট্রং রয়েছে। যদি বাচ্চাতে গ্রহগুলো স্ট্রং না থাকে তাহলে কিন্তু সেই গ্রহগুলো সঠিকভাবে প্রতিকার করে সঠিকভাবে তার কিন্তু আপনার রেকটিফিকেশন করিয়ে নিতে হবে। কেননা বাচ্চাদের সঠিক রেকটিফিকেশন, সঠিক প্রতিকার আপনার এই যে 2025 সাল মঙ্গলের বছর আপনাকে কিন্তু অনেকটাই একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে রাহু কেতু লগ্ন সপ্তমের যে প্রভাব, যে নেগেটিভিটি আপনারা ভোগ করেছেন, কন্যা লগ্ন বা রাশি, মীন লগ্ন বা রাশি, সেই সমস্যা কিন্তু 2025-এ সার্বিকভাবে চলে যাচ্ছে। শুধুমাত্র কোন সমস্যাটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 7.5 যাদের মীন রাশি তাদের সেকেন্ড ফেজটা থাকছে, এইটা নিয়ে একটু সমস্যা। তার জন্য কিন্তু আপনাকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে। লাস্ট প্রতিকারের কথা বলি, প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। বারে বারে কথাটা কানে কামড়ে কামড়ে বলছি, যেই সমস্ত মীন রাশির মানুষেরা আমার ভিডিও দেখছেন ডেফিনেটলি ভাবে প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন এবং এক জায়গায় আবদ্ধ হয়ে থাকবেন না। মানুষকে চিনতে শিখুন, বুঝতে শিখুন, মানুষকে বিশ্বাস কম করুন, নিজে দায়িত্ব নিন। লোকে কি করবে, লোকে কি বলবে, লোকে কি ভাববে, ওই লোকে বাদ দিন। লোকে অনেক কিছু ভাবতে পারে, লোকের ভাবনাটা আপনার হাতে নেই। লোকে অনেক কিছু আপনার ব্যাপারে ভাবতে পারে, তো আপনার কিছু এসে যায় না। তো আপনি আরো বেশি স্বাবলম্বী হন, নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। কে কি ভাবলো তার দায় আপনার নয়, আপনার নিজের জীবনের দায়িত্ব আপনাকে নিতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো আপনাকে, যদি এই 2025 সালে যেহেতু রাহু কেতু গোচর করে আলটিমেটলি কিন্তু 6th এবং 12th চলে যাচ্ছে, তাই যদি কোনো রকম ব্যয় রিলেটেড সমস্যা আসে, হসপিটাল রিলেটেড খরচ বা স্বাস্থ্য খাতে খরচ পরিবার কেন্দ্রিক ব্যাপারে বৃদ্ধি পায়, বা আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা ফিল করেন, তাহলে কিন্তু আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। আর যদি আপনার খুব শত্রুতা সংক্রান্ত সমস্যা আসে তাহলে কিন্তু আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। তবে যদি পেটের সমস্যা হয় তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ। কেতুর কি মন্ত্র আছে? ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। আর যদি আপনার রাহু সংক্রান্ত সমস্যা হয় তাহলে রাহুর যে মন্ত্র, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ। এবং আরেকটা কথা বলবো, যেহেতু আপনাদের ক্ষেত্রে রাহু চলে যাচ্ছে দ্বাদশ ভাবে, তাই কিছুটা প্রভাব এখানে বৃহস্পতি যদিও কিন্তু 4th হাউসে থাকছে, কিন্তু তবুও রাহুর একটা দৃষ্টি পড়ে হচ্ছে 4th হাউসে। তাই মাঝে মাঝে আপনার গার্জেনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, মাঝে মাঝে পেট সংক্রান্ত প্রবলেম হতে পারে, মাঝে মাঝে আপনার মেয়েদের ক্ষেত্রে একটু গাইনোকল প্রবলেম আসতে পারে। তাই বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা
ডেফিনেটলি সত্যনারায়ণ পুজো দেবেন এবং সঙ্গে যজ্ঞ দেবেন। কি করে দেবেন সেটা আপনার লোকাল কোনো পুরোহিতের সঙ্গে যোগাযোগ করবেন। এর জন্য কিন্তু আলাদা করে কোনো একবার তান্ত্রিক ডেকে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? তো এই হলো ওভারঅল ব্যাপার। 2025 সাল কিন্তু মীন রাশিকে অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে, কারণ মঙ্গলের বছর, যে নবমপতি এবং দ্বিতীয় পতির বছর। তো অবশ্যই এই জায়গাটা অনেকটা গুরুত্বপূর্ণ থাকছে। এই জায়গাটাকে স্বাভাবিকভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।